পাহাড়ের বুক চিরে বয়ে চলা জলরাশি, তারই মাঝে পর্যটকদের ছুটে চলা। পাহাড়ের দারুণ সকল দৃশ্য, ঝর্ণা পাহাড় একসাথে মিলেমিশে একাকার। দেখতে সঙ্গেই থাকুন। পাহাড়ের স্বর্গীয় সৌন্দর্য দেখতে আমরা ছুটে চললাম সেই সিলেট পাহাড়ের দিকে। শুধু চা বাগান নয়, রয়েছে ঝর্ণা, জাফলং জিরো পয়েন্ট, সবই থাকছে এই ভিডিওতে। একসাথে এত সকল কিছু কিভাবে উপভোগ করতে পারবেন তা জানতে আমার ভিডিওর সঙ্গেই থাকুন। জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মধ্যেই। যেখানে পাতা রং ছড়ায়, প্রতিটি চায়ের কাপে আড্ডা জমে, সেই চায়ের রাজ্যে আমরা চলে আসলাম। চায়ের রাজ্যে এসেছি আর চা বাগান ঘুরে দেখবো না, তা কি হয় কখনো? কই আমগো লোকজন কই? তুই আসছিস চশমাটা দিও ভিডিও। এই আকাশ ছবি তোলো ছবি তোলো। ছেলে কই? ছেলে পিছনে পড়ে গেছে। ওই অনলাইন দাও আর আমার ভাই হাই হাই হাই। বাস থেকে নেমেই আমরা চা বাগানে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে উপভোগ করছিলাম চা বাগানের অপরূপ সৌন্দর্য। এক কথায় মনোমুগ্ধকর। পাহাড়ের উঁচু নিচু ঢালে সারি সারি চায়ের বাগান, দেখে যে কেউ মুগ্ধ হবেন। আমরা আসার পূর্বেই চা বাগানটিকে বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছিল, তাই চা গাছগুলোকে আরো সবুজ লাগছিল। পাহাড়ের ঢালে চায়ের বাগান, এই কারণে আরো বেশি আনন্দ লাগছিল। কেননা বাগান দেখা তো হলোই, সাথে সাথে আমরা পাহাড়ও চড়তে পারবো। সেই আনন্দ ধরার মতো নয়। সবাই যার যার মতো সেলফি তুলতে শুরু করলো। আমিও পাহাড় চড়তে শুরু করলাম। তবে আপনাদের জানিয়ে দেই, এই পাহাড়ের উচ্চতা 500 থেকে 1000 ফিট হতে পারে। তবে এটাও মনে রাখবেন যে সকল পাহাড়ের উচ্চতা এক নয়। কোনো পাহাড় ছোট, কোনো পাহাড় অনেক উঁচু। সেই কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা কম বেশি হতে পারে। আমি চেষ্টা করছিলাম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যাবার জন্য। সেজন্য হাঁটতেছিলাম এবং খুঁজতেছিলাম আমার সকল সঙ্গীরা কোথায় আছে। কেননা তারা আমার আগেই এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে গেছে, তাই তাদেরকে খুঁজতেছিলাম এবং একা একা হাঁটতেছিলাম। অবশেষে আমি তাদেরকে খুঁজে পেলাম এবং পৌঁছে গেলাম তাদের কাছেই। দেখুন সেই আনন্দঘন মুহূর্ত এবং সর্বোচ্চ পাহাড়ের উঁচুতে উঠে তার অনুভূতি কেমন। আমরা কি সর্বোচ্চ পাহাড়ে আইলাম না আর কিন্তু পাহাড়ে আছে? হ্যাঁ সেন চা বাগান। পাহাড়ের চূড়ায় আসলে আপনারা দেখতে পাবেন যে মেঘ এসে আমাদের মাথা ছুঁয়ে উড়ে যাচ্ছে। হাত থেকে ছুঁতে পারছেন মেঘ। এবারের উদ্দেশ্য ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়, তাই আমরা পাহাড় থেকে নেমে বাজের উদ্দেশ্যে রওনা করলাম পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। তবে এবারের গন্তব্য আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়। অবশেষে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ। এবারে আমরা নদীপথে বোটে করে যাব সেই ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাটিতে।
যেতে যেতে আপনাদের জানিয়ে দেই যে আপনারা কিভাবে এখানে আসতে পারেন বা আমরাই কিভাবে এখানে আসলাম। আপনারা ঢাকা থেকে সিলেট আসতে হবে, তারপর বিভিন্ন পয়েন্টে আপনারা যেতে পারবেন। তবে খুব ভালো হয় ট্যুরিস্ট কোনো গাইড নিয়ে তাদের সঙ্গে আসা, তাহলে কোনো হ্যাসেল ছাড়াই আপনারা বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখতে পারবেন। তবে একটু সমস্যা আছে, সেটি হলো ট্যুরিস্টদের সাথে আসলে একটু সময় কম পাওয়া যায়, কেননা তাদের টার্গেট থাকে একদিনের ভিতরে সমস্ত স্পটগুলো দেখিয়ে দেওয়ার জন্য, সে কারণে কম সময় পাওয়া যায়। তবে যেটুকু সময় পাওয়া যায় তাও একেবারেই কম নয়। আপনি আনন্দ উপভোগ করতে চাইলে এইটুকু সময়ই যথেষ্ট। দেখতে পারবেন সুন্দর সব সিনারিও, মন সুন্দর করার মতো দৃশ্য, চোখ জুড়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। পাহাড়ের মাথা ছুঁয়ে মেঘের মিতালি আর নদীর মাঝে বসে এই দৃশ্য দেখা সত্যি এক অসাধারণ অনুভূতি। তবে আপনাদের জানিয়ে দেই, ভোলাগঞ্জ থেকে আপনারা সাদা পাথর স্পটটিতে যাবার জন্য নদীপথে 100 টাকা ভাড়া দিয়ে সেখানে যেতে হবে। আমরাও উঠে পড়লাম 100 টাকা ভাড়া দিয়ে। চলতে চলতে আমরা এসে পড়লাম সেই গন্তব্যস্থানটিতে। তো চলুন সেই স্থানটি কেমন সেটি আমরা এবার দেখি। তবে এই ভাড়া যে সব সময় একই থাকবে তা কিন্তু নয়, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রেট হতে পারে। তাই আপনারা ওঠার আগে চুক্তি করে নেবেন যে কত টাকা ভাড়া আছে। একটা কথা জানিয়ে দেই, আপনারা যে বোটে করে আসবেন সে বোটের প্রত্যেকটিতে নাম্বার দেয়া আছে, সেটি আপনাদের মনে রাখতে হবে। কেননা যে বোটেই আপনি আসবেন পরবর্তীতে সেই বোটে করেই আপনাদের নিয়ে যাওয়া হবে। তবে আপনারা যদি ট্যুরিজমের গাড়িতে করে আসেন তাহলে তো আপনাদের সঙ্গে একজন গাইড থাকবে, সে নির্দেশনা দিয়ে আপনাদের নিয়ে যাবে, সেহেতু আপনাদের অত ঝামেলা পোহাতে হবে না। কিন্তু যদি একা আসেন তাহলে আপনারা এই নাম্বারটি মনে রাখতে পারেন, পরবর্তীতে কোনো সমস্যা যাতে না হয় সেজন্য। অবশেষে আমরা নির্দিষ্ট পয়েন্টে চলে আসলাম। এরপরে বোট থেকে নেমে একটুখানি হাঁটতে হবে, তারপরেই চলে যাব সেই গন্তব্যস্থানে। তো দেখতে থাকুন। এই সেই আমাদের সিলেটের সাদা পাথর, দাঁড়া তো দিয়ে কালো পাথর লয়ে দাঁড়ায় রয়েছে। অবশেষে আমরা সাদা পাথর এলাকায় অবস্থান করছি, দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। তবে আপনাদের জানিয়ে দেই, দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটি কিন্তু ভারত সীমান্তে, সেখানে বিএসএফ রয়েছে। আর আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে বিজেপি, তারা সর্বক্ষণ নজরদারিতে রাখছে। আপনাদের আগেই বলেছিলাম আমরা একটি পয়েন্টে নয় একাধিক পয়েন্টে ভিজিট করব। এবারের গন্তব্য আমাদের জাফলং 0 পয়েন্ট।
যেতে যেতে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই থাকতে পারেন। অন্যদের দেখার সুযোগ করে দিতে তাদের মাঝে শেয়ার করে দিতে পারেন এবং আপনার কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট করে সেটিও জানাতে পারেন। আমরা এখন রয়েছি জাপলং 0 পয়েন্টে। বাংলাদেশ সীমান্ত থেকে দেখা যাচ্ছে ভারত সীমান্ত, ভারতের একটি গ্রাম। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো ভারতের অংশ এবং সমতল ভূমি আমাদের সেই 0 পয়েন্ট। আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটি ভারতবর্ষের মেঘালয় রাজ্যের ডাউকি শিলং নদী। এই নদীতে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে যা দেখার জন্য অনেকেই ভিড় করে এই স্থানটিতে। এখানেও আপনারা ভারত এবং বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি এবং বিএসএফ দেখতে পাবেন, কেননা সীমান্ত হওয়ায় এখানে চোরাচালান বা অবৈধ প্রবেশের সম্ভাবনা থাকে, তাই তারা সর্বক্ষণ নজরদারিতে রাখে। আর সামনে যে পর্যটকদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভারতের। সামনে যে রশ্মিগুলো দেখা যাচ্ছে ওর অপোজিটে সবই ভারতীয় পর্যটক এবং এই পাশে আমরা সকল বাংলাদেশি রয়েছি। জাপলং 0 পয়েন্টের কাছেই রয়েছে একটি মায়াবী ঝর্ণা। চলুন বন্ধুরা আপনাদেরকে সেই মায়াবী ঝর্ণাটি এবার দেখিয়ে আনি। এই হলো সেই মায়াবী ঝর্ণা, দেখুন এর সৌন্দর্য। এই সীমান্ত এলাকাটিতে আমরা সন্ধে পর্যন্ত অপেক্ষা করছিলাম। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মন চাইছিল না, তাই তো অপেক্ষা করতে করতে আমাদের সন্ধে হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। এই সাইনবোর্ডটি কেন লাগানো হয়েছে আশা করি আপনারা বুঝতেই পারছেন, কেননা এটি 2 দেশের একটি সীমান্ত, তাই কেউ যাতে অতিক্রম না করে এই সীমান্ত সেজন্যই এটি লাগানো হয়েছে। আজ এ পর্যন্তই, তবে যেতে যেতে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।